ভিউয়ার্স, ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম টু ঘোরাঘুরি উইথ অরণ্য। তো আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা এখন ঘুরতে যাচ্ছি মাওয়াতে। তো যেহেতু ঢাকা সিটি ফাঁকা, তো আর এখন ঘোরার বেস্ট টাইম। সো অল দা ভাই ব্রাদার্স, তো চলেন ঘুরে আসি মাওয়া থেকে, আর দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, সো ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে রোডের অবস্থা, যানজটবিহীন ঢাকা। আর আসলে সবসময় ঢাকার সিটি এরকম থাকলেই ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটা আমাদের রাজধানী, তো চরম জ্যামজট আর মানুষের ভিড় সর্বদাই লেগে থাকে এই জায়গাতে। তবুও ঈদে ঢাকা তার প্রাণ বা তার অরিজিনাল রূপটা ফেরত পায়। আর আজকের ওয়েদারটাও বেশ চমৎকার, ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব। অলরেডি আপনারা জানেন সিলেট বন্যায় ডুবে গেছে, তো অবশ্যই সিলেটে যারা আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আর ঢাকাতে এত মানুষ কেন আসে এটা আমি জানি না, হয়তো ঢাকাতে অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে সুযোগ সুবিধা বেশি। তাহলে আমি বলবো, আপনার যদি অপশন থাকে ঢাকাতে না আসার, তাহলে ঢাকাতে কখনোই আসবেন না, কারণ ঢাকা এক কথায় নরক। আমরা যারা ঢাকার স্থানীয় বা লোকাল, তারা ঢাকায় থাকি বা থাকতে হয় বাধ্য হয়ে এক প্রকার। কিন্তু আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে আছেন, তারা ভালো বাতাস পান, ভালো খাওয়া পান, সব কিছুই আপনাদের ফ্রেশ, যেখানে ঢাকার মধ্যে এক গ্লাস পানিও দাম দিয়ে কিনে খেতে হয়। আর খাবারের ভেজালের কথা তো আমি বাদই দিলাম। তো আপনাদের কাছে যদি ভালো অপশন থাকে, তাহলে আমি বলবো যে ঢাকাটা অ্যাভয়েড করার জন্য, কারণ ঢাকা আসলেই একটা নরকের শহর। আমি তো এটাকে অভিশপ্ত নগর বলে আখ্যায়িত করি। তবুও দিন শেষে আমরা ঢাকার মানুষরা ঢাকাতে থাকি, ঢাকাকে ভালোবাসি। আর বিশেষ করে ঈদের এই কয়েকটা দিন আমাদের কাছে ঢাকাটা স্বপ্নের মতন মনে হয়। দিছে মাইরা দিছে, এই যে শেষ দেখছেন, বলতে না বলতেই দিচ্ছে। থাক ভাই, চেতেন না। তো এভাবেই চলতেছে ঢাকা, বুঝছেন তো, ঢাকা এরকমই। ভাগ্যে সেই শহরের টিএসসি, ধানমন্ডি, হাতিরঝিল সহ কিছু জায়গা ছিল, নয়তো এই শহরে মানুষ টিকতেই পারতো না। গাইস, কেন্দ্রীয় শহীদ মিনারের ভিড় দেখেন, হাই রে ভাই, মনে হইতাছে ঢাকাবাসী কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে ঈদ পালন করতে। আরেকটা বাজে জিনিস লক্ষ্য করা যাইতেছে, মানুষ শহীদ মিনারে জুতা পায়ে উঠছে। আসলে আমি অনেককে দেখি এই জিনিসটা, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে উঠে, তো এটা কিন্তু করা মোটেও উচিত না, কারণ এটা ভাষার শহীদদের প্রতি আমাদেরকে একটা অশ্রদ্ধা করা হয়। তো অবশ্যই আপনারা যখন শহীদ মিনারে উঠবেন, এই জুতা পায়ের যে বিষয়টা, এটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ শ্রদ্ধা জিনিসটা সম্পূর্ণ নিজের উপর। এটা কাউকে বলে বা জোর করে আদায় করার জিনিস না, এটা নিজের এথিক্স মোরালিটি থেকে একটা দেয়ার বা বলার জিনিস, করার জিনিস, ঠিক আছে। পাওয়ার রোডের সবচেয়ে কমন একটা জিনিস হইতেছে বাইক রেস। এটা আপনি যখনই আসেন, আমি বেসিক্যালি মাওয়াতে মধ্যরাত্রেই আসছি, এর আগে যতবার আসছি। তো রাতের বেলা বিশেষ করে আপনি সবচাইতে বেশি যেটা দেখতে পাবেন, সেটা হইতেছে বাইক রেস। একসাথে অনেকগুলা বাইক একদম কুত্তার মতো টানতেছে, ঠিক আছে। আর এই কারণে মাওয়া রোডে সবচাইতে বেশি অ্যাক্সিডেন্টও হয়। তো আসলে এটা করা উচিত না, কারণ মানুষের পরিবার, তারপর প্রিয়জন আছে। তো একটা বাইক রেস বা একটা বাইকের স্পিড বাড়ানোতে কোনো কৃতিত্ব নাই, দিন শেষে সাময়িক একটু মজা এটা। তবে একটা মজার জন্য যে সারা জীবন একটা দুর্ঘটনা ঘটলে ভুলের মাসুল দিতে হয়, এটা আসলে মজার চাইতে বেশি গ্লানি টানা। তো যারা আসলে মাওয়াতে যান বা ড্রাইভ করেন, তারা চেষ্টা করবেন এই বাইক রাইড থেকে দূরে থাকার জন্য। জানি রাস্তাতে বাইক যখন সাথে থাকে তখন বাইক টানতে খুব মজা লাগে, তবে এটা নিজের জন্যই ভালো। ঢাকার বাইরে যে নির্মল একটা বাতাস, ফ্রেশ, এই জিনিসটা ঢাকার ভিতরে কোটি টাকা খরচ করলেও পাওয়া যায় না।
কারণ ঢাকার ভিতরে চরম যানজট আর বাতাসের চরম ধুলাবালি, এর উপর কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলে। তো বাতাসে আসলে আপনি ঢাকার মধ্যে এরকম ফ্রেশ বাতাস পাবেন না, যেটা আপনি ঢাকার বাইরে বিনা পয়সায় পেয়ে যাবেন। আর যদি হাইওয়ে হয় তাহলে তো কথাই নেই। তারপরে আমরা ঢাকাবাসীর এই দিক থেকে দুর্ভাগা, কারণ গ্রামের মানুষ ফ্রেশ বাতাস বাড়ির উঠানে গেলেই পায়, কিন্তু আমাদের ঢাকাবাসীর ফ্রেশ বাতাস খাওয়ার জন্য হইলেও ঢাকার বাইরে যেতে হয়। What a feeling! What a feeling! Shay! সো গাইস, এখন আমরা একটা যাত্রা বিরতি নিলাম। মাওয়ার কাছাকাছি অলরেডি এসে পড়েছি আমরা। তো এখন একটা চা বিরতি। প্রচন্ড ধুলাবালি, চুল, চেহারার অবস্থা পুরা খারাপ, চুল আঠা আঠা হয়ে গেছে আর চোখ মুখ অন্ধকার দেখতেছি চশমা পরা সত্ত্বেও। তো আর কিছুক্ষণের ভিতর আমরা মাওয়াতে প্রবেশ করব, তো দেখতে থাকেন। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। তো আমরা এখন, এটা হচ্ছে যে এন্ট্রি নিলাম মাওয়াতের রূপালী ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে মানুষ আমাদেরকে অলরেডি ডাকছে তাদের রেস্টুরেন্টে বসার জন্য। যদি আমরা এখানে বসবো না, আমরা আরো ভিতরের দিকে যাব। আসলে এই জায়গাটাতে সবসময় ঈদ চলে, আমরা তো ঈদ উপলক্ষে এসেছি, কিন্তু নর্মাল দিনও এই জায়গাতে ঈদ চলে, কারণ মানুষ এই জায়গায় আসে তার পরিবার, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চিল করতে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। সো গাইস, ফাইনালি চলে এলাম মাওয়াতে। তো এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, রীতিমতো ঈদ উদযাপন হচ্ছে মাওয়াতে। গাড়ি, মানুষের ঠেলা ঠেলি। আসছিলাম একটু শান্তির খোঁজে, কিন্তু মনে হচ্ছে এই জায়গাতেই সবচেয়ে বড় অশান্তি। কারণ দেখেন মানুষের কি ভিড়, রীতিমতো যানজট লেগে আছে। অনেক আদর করছে আপনারা। প্রচন্ড ঢেউ, এই পদ্মার যে ভয়ানক ঢেউ, এটা আসলে ক্যামেরাতে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না আপনাদের, কিন্তু ভিউ অস্থির একটা ভিউ। যদি দিনের বেলা হইতো আপনাদের দেখাইতে পারতাম। দিনের বেলা আইতে পারলি না। আসছিলাম একটু খোলামেলা জায়গায় ঘুরতে, কিন্তু এই জায়গাতে আইসা মনে হইতেছে পুরা ঢাকাই মাওয়াতেই আসছে, এত ভিড়। কোনো একটা স্টল খালি নাই, মানুষ যেন পিঁপড়ার মতো গিজগিজ করতেছে। আসলে মধ্যরাত্রি আসলে ভালো, মধ্যরাত্রে মানুষ একটু কম থাকে। সন্ধ্যার দিকে এসে মনে হয় বিপদ হয়ে গেল। চিরকুমার সংঘের আবার বউ, আসলে বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড থাকলে এভাবেই মজা নেয় গাইজ, বুঝছেন? আজ সিঙ্গেল বলে। মাওয়াতে কাবাব সবসময় এসে সাধারণত ইলিশই খাই, আর এখন দেখছেন আপনারা তারা কি কাবাব খাবে? পেট ভরা গোস্ত, বুক ভরা কষ্ট। এখানে এসেও যদি আমি ঈদের সময় গরুর মাংস বাদ দিয়ে কাবাব খাই তাহলে কি হবে? না, ভাবছি চিংড়ি খাবো। আর চিংড়ি খাই, চিংড়ি আছে। আর শিখ কত ভাই?
এখানে তো এখানে চিংড়ি হচ্ছে কি 80 টাকা, আশিক 50 টাকা থেকে শুরু করে এর চেয়ে বেশি দামের আছে, আপনি যেটা খেতে চান আর কি। তো এখন আমরা এগুলো তো আমার দুটো আলু বিল তুই এনতে বিল দে কোথায় গেছে? আমার দুইটা চিকেন আর চারটা লুচি 200 টাকা। আরেকশো দিন কেন আরে ভাই করে ভাই শিক কত করে? আর এটা সেম ওইটা আমার এটা মুরগি, আমার এটা দুইটা আর চারটা তাহলে আমি যাই না। চিকেন গরু তো আছে। আমার হ্যাঁ চিকেন চিকেন কয়টা? ভাই চারটা চিকেন দিও। ছোট ভাই চারটা চিকেন দিও ভাই। আর আর লুচি লুচি কত করে? লুচি 10। লুচির সাইজ কি বড় না ছোট ভাই? তাহলে বড় করে দিয়ে বড় করে দিয়ে। তো লুচি কয়টা? লুচি 8টা দেন। লুচি 8টা, এটা 4টা। জায়গা আছে? সো আমরা এখন খাওয়া অর্ডার দিচ্ছি। লুচি আমার চিকেন শিক আর লুচি হয়েছে। তো চল আমরা ভিতরে গিয়ে বসি। গোয়ায় অন্ধকার হয়ে যাইতেছে সবকিছু। আমরা অলরেডি শিক আর লুচি অর্ডার দিয়েছি। বসারও সুন্দর জায়গা আছে নদীর পাড়ে, তবে আজকে ক্রাউড অনেক বেশি যেহেতু ঈদের সময়। তো খাওয়া হতে থাকুক, ততক্ষণ আমরা বসে আড্ডা দিই। খাওয়া আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছিল। তো এই ফাঁকা মুহূর্তটাতে আমরা সবাই আড্ডা দিই। আর যেহেতু নদীর পাড়ে চরম বাতাস ছিল, তো সময়টা বেশ উপভোগ করেছিলাম আমরা। সো গাইস, আমাদের খাওয়া এসে পড়েছে। ওই ভাই এই সেই বাকিগুলো তো দাও নাই। চিকেন শিক। আহা, তা লুচি কোথায়? এটা দাও দাও ওটা দিয়ে দিচ্ছি এটা বেশি করে গেল ভাই, আমার আবার চাল লাগবে। শেষ মাল সেটা তো আর লুচি নিয়ে আসো যাও। এই হচ্ছে মাওয়ার স্ক্যাম, ঠিক আছে। এই 3-4 পিস চিকেনের দাম 50 টাকা। কই আছেন বুঝতেছেন কত এক্সপেন্সিভ দেশে আমরা থাকি। এই ভাই লুচি দিও। এটা কি কারণে লাগে? সো গাইস, মাওয়ার বিখ্যাত চিকেন শিক আর লুচি আপনারা দেখতেছেন। তো এখন আমি এটা টেস্ট করব। এই কিছু কোনো দরকার নেই, দেখি শিকটা কেমন বানায়। চলে মোটামুটি, খুব আহামরি আমি বলবো না, কারণ ফেক রিভিউ আমি দেই না। তবে আপনারা টেস্ট করতেও পারেন, এখানে চেয়ে ভালো আমি মনে করি আর কিছু নাই। আর ভারতে তো আসলে সবসময় ভাত আর ইলিশই খাই, এই প্রথম কাবাব টেস্ট করলাম, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ওকে, সো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি চা খেতে। বাংলাদেশ। তো চিকেনের যে অবস্থাটা ছিল খুবই বাজে, মানে টেস্টটা মোটামুটি হইলেও কোয়ান্টিটি আর বিশেষ করে মানে মুরগির যে পরিমাণ মাংসের পরিমাণ বা রান্না, শুধু হাড্ডি আর হাড্ডি। তো আমি সাজেস্ট করব যারা আসেন তারা শুধু শুধু এখানে কাবাব খেয়ে
মুখ নষ্ট করবেন না, কারণ আসলে এদের কাবাব মোটেও ভালো না মাওয়াতে। আমি আপনাদেরকে স্বপ্নের মতো টঙের কথা বলতাম সব সময়, তো আজকে আসলেই স্বপ্নের মতো একটা টং দেখলাম। এই হচ্ছে চায়ের দোকানটা, এই হচ্ছে এখানে বসার চেয়ার, আর এই হচ্ছে নদী। তো রাতের অন্ধকার যেহেতু, তো নদীর ভিউটা আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে। তবে এই জায়গাটা, এই টঙের সাথে এখানে যে চেয়ার, এটা আসলেই স্বপ্নের মতো। মানে স্বপ্নে যেরকম চিন্তা করি একটা নদীর পাড়ে একটা চায়ের টং থাকবে, তো ঠিক এই টংটা স্বপ্নের মতো। নদীর পাড়ে চায়ের দোকান, সেই সাথে চেয়ার, আর সামনে নদীর ভিউ, এক কথায় অসাধারণ। সো গাইস, এখন আমরা মাওয়া থেকে চলে যাব। ছোটখাটো একটা ট্যুর বা ট্রিপ হয়ে গেছে মাওয়াতে। এখনো অনেক মানুষ আসতেছে, আর যদিও অনেকখানি খালি হয়ে গেছে, কারণ সন্ধ্যায় এর 10 গুণ বেশি ভিড় ছিল মাওয়াতে, কিন্তু এখন আর এত ভিড় নেই। তো আপনারাও চাইলে আসতে পারেন মাওয়াতে ঘুরতে। তবে হ্যাঁ, ভুলেও কাবাব খাবেন না, কারণ মাওয়াতে কাবাব আজকে যেটা খেলাম এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। এখানের কাবাব মোটেও টেস্টি না। আমি জানি না অন্যান্য কোনো দোকান আছে কিনা যেটাতে কাবাব ভালো বানায় বা বেচে। সাধারণত আসলে কোরাল কিংবা ইলিশ ভাত ভর্তাই খাওয়া হয়। তো এখন আমরা চলে যাচ্ছি, রাস্তাতে আর কোনো জ্যাম না পড়লেই হয় এখন রাতের বেলা। সো গাইস, আমাদের মাওয়ার ঈদের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। এখন আমরা মাওয়া ত্যাগ করছি। তো ছোটোখাটো হিসেবে ঘোরাফেরাটা বেশ দারুণ ছিল, যদিও কাবাবটা খুব জঘন্য ছিল আমার কাছে, কারণ চিকেন শিক বললো এটাতে শিক বা চিকেনের কোনো নামগন্ধই ছিল না, সব হাড্ডিতে ভরা। তো তারপরও যাই হোক, এইসব জায়গাতে খাওয়া দাওয়া একটু এরকমই। তবে মাওয়াতে আসলে কোরাল কিংবা ইলিশ ভাজা সব সময় খাই, বা আমি এখনও সাজেস্ট করবো আপনারা ইলিশই খাবেন। মাওয়ার ইলিশের জন্যই সেরা বা বিখ্যাত। তো এখন আমরা যাচ্ছি ঢাকার দিকে, আর আশা করি রাস্তায় খুব বেশি জ্যাম পড়বে না যেহেতু ঈদের সময়। তো বাকিটা দেখা যাক কি অবস্থা রাস্তার পরিস্থিতি। শুনছি রাতের অন্ধকারে এইসব গাছের উপরে নাকি ভূত থাকে। যদিও কখনো ভূত দেখা হয় নাই, তবে প্যারানরমাল অনেক সময় অনেক ঘটনা হয়েছে জীবনে, এটা সবার সাথেই হয় আমি মনে করি, শুধু আমার সাথে যে হয়েছে বিষয়টা এমন না। তবে বিশেষ করে রাতের মাঝরাতে এইসব রোড দিয়ে চলতে গেলে, যেসব সড়কের দুই ধারে গাছ রয়েছে, এগুলা দিয়ে চলতে গেলে কেন জানি মনে হয় যে একটা ভৌতিক থমথমে পরিবেশ। আর হাইওয়ে যারা রাইডার, তারা কিন্তু প্রায় সময় আমাদেরকে এইসব ভূতের গল্প বলে, যেগুলা তারা অনেক সময় রোড দিয়ে ঘাটে মাঝরাতে রাস্তাতে গাড়ি চালাইতে গিয়ে ফেস করে। যদি আমি ব্যক্তিগতভাবে কখনো এমন ঘটনা ফেস করি নাই, তো করতেও চাই না। মানুষ রূপে কিছু ভূত আছে, রাস্তায় হুট করে আইসা পড়ে, এটার ব্যাপার একটু আলাদা। কিন্তু কবে যে সত্যি সত্যি ভূত আসলে রাস্তার মাঝখানে আইসা পড়ে, এটা আসলে আমারে ভাবায়। তবে ভূত না আসলেও ডাকাত কিন্তু আসে, বিশেষ করে যারা হাইওয়েতে রাতের বেলা চলাচল করেন, তারা কিন্তু এই ব্যাপারে একটু সাবধান থাকবে। কারণ দেখা যায় অন্ধকারের মধ্যে থেকে ডাকাতরা অনেক সময় অনেক কিছু ছুঁড়ে মারে গাড়ির মধ্যে। তো এই ব্যাপার গাইস, অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা লিফ লঞ্চ নাম হচ্ছে। আপনারাও দেখেন রেস্টুরেন্টটা কিন্তু একদম এক কথায় বাইরে থেকেই দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টটা কিন্তু অস্থির। রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে লিফ লঞ্চ। তো পরবর্তীতে আমি ভাবছি যে এই রেস্টুরেন্টে এসে একটা ভিডিও বানাবো। আপনারা যদি সেটা দেখতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানান, ওকে? কিংবা আপনাদের যদি এই রেস্টুরেন্টে এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটাও আমাকে জানান। সবচেয়ে বড় নেশা হচ্ছে গিয়ে এই হাইওয়ে নেশা। ফাঁকা রাস্তায় বুলেটের গতিতে বাইক চলতে থাকে, একদম পাউরুটির উপর যেভাবে জেলিটা সুন্দর মতো লেয়ারে বসা যায়, ঠিক সেম অবস্থাতে
তো হাইওয়ের উপরে এই কারণে অ্যাক্সিডেন্টও বেশি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক সব বুলেটের গতিতে যাইতেছে, অনেকে আবার হাইওয়েতে রেসও খেলে। তো এটা খুব করে আসলে উচিত না, তবে হাইওয়েতে আসলে বাইক রাইড করা বা কার রাইড করা এগুলোর মজাই আলাদা। সবচেয়ে বড় নেশা হচ্ছে গিয়ে এই হাইওয়ে নেশা। ফাঁকা রাস্তায় বুলেটের গতিতে বাইক চলতে থাকে, একদম পাউরুটির উপর যেভাবে জেলিটা সুন্দর মতো লেয়ারে বসা যায়, ঠিক সেম অবস্থাতে। তো হাইওয়ের উপরে এই কারণে অ্যাক্সিডেন্টও বেশি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক সব বুলেটের গতিতে যাইতেছে, অনেকে আবার হাইওয়েতে রেসও খেলে। তো এটা খুব করে আসলে উচিত না, তবে হাইওয়েতে আসলে বাইক রাইড করা বা কার রাইড করা এগুলোর মজাই আলাদা। গাইস, যাত্রাবাড়ি ফ্লাইওভারের জ্যাম দেখছেন? কেউ বলবো এটা ঈদের দ্বিতীয় দিন, ভয়ানক জ্যাম লাগছে যাত্রাবাড়ি ফ্লাইওভারে। শেষ কি জানি, জ্যাম ছুটতে এখন কয়েক ঘন্টা লাগে। আশা করতেছি লাগবে না, কারণ খুব একটা বেশি জ্যাম নাই, আবার তাও আছে। তো গ্যাপে গ্যাপে যেহেতু বাইক চলে যাবে। শুধু ভাব যে ঈদ দেখে আমরা 1 ঘন্টার ভিতরে মনে কর এসে পড়ছি, ঠিক আছে? এখন তো বলতে গেলে আমরা আমাদের বাসার কাছে। এটা যদি ঈদ ছাড়া অন্য কোনো সময় হইতো 3 থেকে 4 ঘন্টা লাগে, তাইলে কি একটা অবস্থা হইতো, বিশেষ করে এই সন্ধ্যার টাইমে। মাঝরাতের আলাদা হয়, বাদ দিলাম যে মাঝরাতে রাস্তা কম বেশি ফাঁকা থাকে, যাতায়াতে সুবিধা আছে। কিন্তু এই জায়গা, বিশেষ করে এই মোচড়, ইম্পসিবল। এই কলা বাগানের এই মোচড় তো ভুলেও ফাঁকা থাকতো না। আর এই পান্থপথের সিগন্যাল তো আল্লাহর 365 দিনই জ্যাম থাকে। আর ওই জায়গায় আজকে কোনো গাড়ি ঘোড়া নাই, শুধুমাত্র হাতে গোনা 2-4টা গাড়ি, আর আমরা সুন্দর মতো পার হচ্ছি উইদাউট এনি হেজিটেশন। আসলে ঢাকার আসল রূপ তো ঈদেই দেখা যায়, অন্য সময় যেগুলা দেখি ওগুলা তো রূপ না, অন্য কিছু। সো গাইস, এই হচ্ছে বসুন্ধরা সিটি। এখন যেহেতু ঈদের মৌসুম, তাই বসুন্ধরা বন্ধ, তবে বসুন্ধরা সিটির 8 তলা খোলা আছে। আপনারা চাইলে সাকিবের তুফান সহ অন্যান্য মুভি দেখে আসতে পারেন এই সুবাদে। আর আমরা আমাদের বাসার কাছে অলমোস্ট চলে এসেছি। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব। ঘুরাঘুরি উইথ অরণ্য। আর পরবর্তীতে আপনারা কোথায় আমাকে ঘুরতে দেখতে চান সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানান। আমি চেষ্টা করব সেই জায়গায় ঘুরতে যেতে এবং কি আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখাতে। So now I'm going to finish this video right now. Stay connected and keep supporting us. Goodbye.